হ্যালো ওয়েলকাম স্টুডেন্টস, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সবাইকে আরেকবার স্বাগত। তো আমি মীরা ম্যাম, আমি আজ তোমাদের যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বিদ্যাসাগরের যে আধুনিক বাংলা গদ্যের প্রথম যথার্থ শিল্পী, এই যে আর কি কতটা সার্থকতা হয়েছে সেটা, সেই বিষয়টা নিয়ে কিন্তু আজকের ক্লাসে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। ঠিক আছে, দেখো আলোচনার বিষয় শুরু করার আগে খুবই একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন তোমাদেরকে জানিয়ে দিয়ে যায়। তোমরা যার যা ভাবছো এই সেমিস্টারে আমাদের সঙ্গে অনলাইন ক্লাস বা নোটসের জন্য যোগাযোগ করবে, তাদেরকে বলে দিই, দেখো এখানে বোর্ডের কর্নারে দুটো নাম্বার দেওয়া আছে, যে কোনো একটি নাম্বারের মধ্যে কল করে নিয়ে কিন্তু তোমরা আমাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারবে। তার সঙ্গে এই যে কোর্সের জায়গাটা একটু ভালো করে তোমরা মন দিয়ে দেখবে, যারা মেজর কোর্সের আছো তাদের জন্য কোর্স এখানে 119 বলেছে, 99। তো এইটা কিন্তু তোমাদের পে করতে হচ্ছে না, শুধুমাত্র 99 রেজিস্ট্রেশন ফির বিনিময়ে কিন্তু তোমরা পুরো কোর্সটা পেয়ে যাচ্ছ। আর এই অফারটা থাকছে শুধুমাত্র যারা প্রথম 100 স্টুডেন্ট আমাদের এখানে অ্যাডমিশন নিচ্ছ 4th সেমিস্টার, 2nd সেমিস্টার আর 6th সেমিস্টার। ঠিক আছে, তো এই অফারটা পেতে গেলে কিন্তু আমাদের সঙ্গে তাড়াতাড়ি যোগাযোগ করতে হবে তোমাদের। এই ইনফরমেশনটাই তোমাদের দেওয়া ছিল, এখন আমি ক্লাসের আলোচনা চলে যাচ্ছি। দেখো প্রথমেই বলেছি বিদ্যাসাগর যে রয়েছে, বিদ্যাসাগর আধুনিক বাংলা গদ্যের যে প্রথম যথার্থ শিল্পী, এই কথাটা কতটা সার্থকতা রয়েছে সেই সার্থকতা কিন্তু আমি বিচার করব। এইটা নিয়ে কিন্তু আজকের ক্লাসে আমি তোমাদের আলোচনা। দেখো কি বলছে, বাংলা গদ্য প্রথম স্বচ্ছ হিসেবে চলতে শুরু করেছিলেন বিদ্যাসাগরের হাতে। তাহলে আমরা দেখতেই পাচ্ছি যে বাংলা গদ্য সাহিত্য সেটা তো শুরু হয়েছিল অনেক আগে, কিন্তু তার থেকে যে এই যে বাংলা গদ্য সাহিত্য স্বচ্ছ, এই স্বচ্ছ হিসেবে চলতে শুরু করেছিল কিন্তু এটা বিদ্যাসাগরের হাত ধরে, যেখানে তিনি প্রথম বাংলা গদ্যের যথার্থ শিল্পী। তাহলে তাকে বাংলা গদ্য সাহিত্যে কিন্তু একজন যথার্থ শিল্পী কিন্তু বলা হচ্ছে, যেখানে গদ্যকে ভার বহনের ক্ষমতা হিসেবে তিনি প্রথম যাত্রা শুরু করেছিলেন। এর জন্য রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন যে বিদ্যাসাগর বাংলা ভাষায় প্রথম যথার্থ শিল্পী তাহলে ছিলেন। তাহলে কি বলছে যে রবীন্দ্রনাথ ঠাকুরই কিন্তু বিদ্যাসাগরকে প্রথম বাংলা গদ্য সাহিত্যের যথার্থ শিল্পী বলছেন। ঠিক আছে, এই উপাধি কিন্তু তিনি দিয়েছেন, যে কারণে বলছে যে তৎপূর্বে বাংলা গদ্য সাহিত্যের সূচনা হইয়াছিল, কিন্তু তিনি সর্বপ্রথম বাংলা কলা নৈপুণ্যের অবতারণা করেছেন, যে কারণে তাকে কিন্তু বাংলা গদ্য সাহিত্যের প্রথম যথার্থ শিল্পী বলা হয়। তাহলে তার যে লেখনীগুলো রয়েছে তার একটু বিষয়গুলো আমরা দেখে নিই, কতটা সার্থকতা হয়েছে। দেখো কি বলছে, বিদ্যাসাগরকে বাংলা গদ্যের বিবিধ রূপ নির্মিত নিয়ে অগ্রসর হতে হয়েছিল, ফলে বিদ্যাসাগরের রচনাকে বিবিধভাবে ভাগ করা হয়েছে, অনুবাদমূলক রচনা, মৌলিক রচনা। তাহলে আমরা দেখতেই পাচ্ছি তিনি বিভিন্ন বিষয় নিয়ে যেহেতু লিখেছেন, তার রচনাগুলোকে কিন্তু বিভিন্ন ভাগে ভাগ করা হচ্ছে। প্রথমে রয়েছে অনুবাদমূলক রচনা, তারপরে রয়েছে মৌলিক রচনা, তারপরে রয়েছে সমাজ সংস্কারমূলক রচনা, ঠিক আছে, তারপরে রয়েছে শিক্ষামূলক রচনা, তারপরে রয়েছে লঘু রচনা। তো এই বিভিন্ন ভাগে কিন্তু বিভক্ত করা হয়েছে তার রচনাগুলিকে। এবং কি বলছে যে বিদ্যাসাগর যখন সাহিত্যে এলেন তখন বাংলা গদ্যের তেমন কোনো নিদর্শন নেই, ফলে বিদ্যাসাগরকে অনুবাদমূলক রচনা যে রয়েছে এই অনুবাদমূলক রচনায় কিন্তু মন দিতে হয়েছে এবং হাত দিতে হয়েছে, যেখানে বিদ্যাসাগর একে একে অনুবাদ করতে থাকেন কালিদাসের অভিজ্ঞান শকুন্তলম। তাহলে আমরা দেখতেই পাচ্ছি অনুবাদ যে রয়েছে, অনুবাদমূলক যে গ্রন্থগুলো রয়েছে, ঠিক আছে, সেগুলো রচনা কিন্তু প্রথমে তিনি শুরু করেছিলেন। এবং যেখানে আমরা দেখেছি প্রথমেই যে কালিদাসের অভিজ্ঞান শকুন্তলম যে রয়েছে, এখান থেকে তিনি যে অনুবাদ করলেন সেটার নাম হচ্ছে শকুন্তলা যে রয়েছে, এইটা কিন্তু তিনি অনুবাদ করলেন। তারপরে দেখতে পাচ্ছি ভবভূতির উত্তরচরী ও বাল্মীকির রামায়ণের থেকে তিনি উত্তরকাণ্ড যে রয়েছে, উত্তরকাণ্ড অবলম্বনে সীতার বনবাস যে রয়েছে, এই গ্রন্থটি কিন্তু তিনি রচনা করলেন। তারপরে কি বলছে, তারপরে আরো রয়েছে 4টা অনুবাদ গ্রন্থ আমরা দেখতে পাচ্ছি তার, যেখানে ঈশপের ফেবালস অবলম্বনে কথামালা ও মার্সম্যানের হিস্ট্রি অফ বেঙ্গল অবলম্বনে বাংলার ইতিহাস, এই 4টি কিন্তু অনুবাদ গ্রন্থ কিন্তু তিনি রচনা করলেন। ঠিক আছে, তারপর কি বলছে, বাক্যকে তিনি প্রয়োজনে সরল যেমন করেছেন তেমনই বিষয় অনুসারে গম্ভীরও কিন্তু করেছেন। সেই সঙ্গে তৎসম শব্দ ক্রিয়াপদের ব্যবহার লক্ষণীয়, যেখানে উজ্জয়িনী নগরে, এখানে আমরা একটা উদাহরণ দেখতে পাচ্ছি, তৎসম শব্দের ব্যবহার কিন্তু তিনি করেছেন। যেখানে দেখো দুটা লাইন এখানে উদাহরণ দিয়েছে, কি বলছে, উজ্জয়িনী নগরে গন্ধর্ব সেন নামে রাজা ছিলেন, তাহার 4 মহিষী, তাহাদের গর্ভে রাজার 6 পুত্র জন্মে, রাজকুমারীরা সকলেই সুপণ্ডিত ও সর্ব বিষয়ে বিচক্ষণ ছিলেন। ঠিক আছে, তাহলে আমরা দেখতেই পাচ্ছি যে তৎসম শব্দ ক্রিয়াপদের ব্যবহার কিন্তু তিনি তার লেখনীর মধ্যে করেছেন। ঠিক আছে, তারপর কি বলছে, দেখো বিধবা বিবাহের প্রবর্তন, তার সঙ্গে বহু বিবাহের রদের জন্য কিন্তু বিদ্যাসাগরকে কলম ধরতে হয়েছিল। সমাজ সংস্কারমূলক যে রয়েছে সেই গ্রন্থগুলো কিন্তু তিনি লিখলেন, যেখানে সমাজের বিভিন্ন যে কুসংস্কার ছিল সেই কুসংস্কারের প্রতিবাদে কিন্তু তাকে কলম ধরতে হয়েছিল। ঠিক আছে, যেখানে ফলে আমরা দেখতে পাচ্ছি সমাজ সংস্কারমূলক গ্রন্থতে তিনি ভিন্ন ভিন্ন গদ্য আমরা দেখতে পারি। বিদ্যাসাগরের সমাজ সংস্কারমূলক রচনার মধ্যে রয়েছে বিধবা বিবাহ চরিত হওয়া উচিত কিনা,
ত্রয়োধি বিষয়ক প্রস্তাব, বহু বিবাহ হওয়া উচিত কিনা, এই ত্রয়োধি বিষয়ক বিচার, ঠিক আছে, এগুলো কিন্তু তার যে লেখনী, সেই লেখনীর মধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং কি বলছে যে এই গ্রন্থগুলিতে অভ্রান্ত যুক্তি, তথ্যের পর তথ্য ও বিশ্লেষণের নিপুণ ভঙ্গির উপস্থাপনা কিন্তু স্মরণীয়, ঠিক আছে। তারপর দেখো কি বলছে, বিদ্যাসাগরের গল্পের ভাষা পাওয়া যাবে তার অতি অল্প হইল। তাহলে তিনি সমাজ সংস্কারমূলক রচনাগুলো তো লিখছেন, এবার তার পাশাপাশি আমরা যদি তার গল্প যে রয়েছে সেই গল্পের ভাষা যদি বুঝতে চাই, তাহলে তার এই গ্রন্থটা কিন্তু আমাদের পাঠ করতে হবে অতি অল্প হইল। আবার অতি অল্প হইল, এই গ্রন্থের মধ্যে কিন্তু তার গল্পের যে ভাষা, সেই ভাষা সম্পর্কে কিন্তু আমরা জানতে পারবো, যেখানে গদ্যের নিজেরও যে একটা গতি আছে তা কিন্তু তিনি দেখান এই গ্রন্থে। যেখানে কৃষ্ণকমল ভট্টাচার্য, এখানে কৃষ্ণকমল হবে, ঠিক আছে, কৃষ্ণকমল ভট্টাচার্য রসিকতা করে এই গ্রন্থগুলি সম্পর্কে কি বলেছে, যে এইরূপ উচ্চ অঙ্গের রসিকতা বাংলা ভাষায় অতি অল্পই আছে, ঠিক আছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে খুব সুন্দরভাবে তিনি রসিকতার যে সমস্ত গ্রন্থ রয়েছে, ঠিক আছে, হাস্যরসগুলি কিন্তু তিনি তার আর কি গ্রন্থের মধ্যে ফুটিয়ে তুলেছে। যেখানে সাহিত্যিক গদ্য বলতে আমরা যা বুঝি তা কিন্তু বিদ্যাসাগরের হাতেই আমরা প্রথম পেলাম। এবং ক্রিয়াপদ, তার সঙ্গে বাক্য গঠন, জ্যোতি চিহ্নের সঠিক ব্যবহার, এবং বিদ্যাসাগরই কিন্তু প্রথম যথার্থভাবে তা করলেন, যেই কারণে তাকে কিন্তু বাংলা গদ্য সাহিত্যে যথার্থ শিল্পী বলা হয়। এই জন্যই মোহিতলাল মজুমদার কি বলেছেন, যে যাহা ছিল না তাহা সৃষ্টি করা যে কত বড় প্রতিভার কাজ, তা বেতাল পঞ্চবিংশতির ভাষায় তাহারই পরিচয় কিন্তু দিয়েছে। এবং মধ্যযুগে যে বাংলা ভাষা, যা বাঙালিকে বৃহৎ সভার নিয়ে যেতে কোনোদিনই পারতো না, তা থেকে বিদ্যাসাগর কিন্তু বাংলা গদ্যকে মুক্তি দিয়েছে। মানে একটা নতুন ধারা, একটা গদ্যের যে নতুন ধারা এবং স্বচ্ছ ধারা কিন্তু তিনি আর কি লিখলেন। এর জন্য রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন যে বিদ্যাসাগর গদ্য ভাষায় উচ্চ শৃঙ্খল, জনতাকে সুশৃঙ্খল, সুবিভক্ত, তার সঙ্গে সুবিন্যাস, সুপরিচ্ছন্ন এবং সুসংযত করিয়া তাকে সহজ গতি ও কার্যকুশলতা কিন্তু দান করিয়াছে, ঠিক আছে। দেখ, তো এই ছিল কিন্তু আজকের আমার আলোচনার বিষয়। ক্লাসটা একটু বড় ছিল, দেখো প্রথম থেকে তোমরা একটু দেখে নাও। তাহলে আজকে ক্লাসের আলোচনা কিন্তু আমার এতটা ছিল, পুরো ডিটেলসে কিন্তু আমি আলোচনা করলাম। আজকের আলোচনার বিষয় আমি এখানে শেষ করছি। ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার জন্য থ্যাংক ইউ।